আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান সুজন তাসমান হানির পক্ষ থেকে মধু হারভেস্টিং বা মধু মাড়াইকরণের যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি সুন্দরবন সংলগ্ন আমাদের যে খামার, যেখানে খামার রাখা আছে, এই খামারে সুন্দরবন সুন্দরবন দেখতে পাচ্ছেন। সুন্দরবনে এখন ভাটা চলতেছে, কিছুক্ষণ পরে জোয়ার আসবে। একটু বেলা গড়িয়ে গেলে জোয়ার বেলা আজকে 10টার সময় জোয়ার আসবে। আমি যে খামারে এসেছি, এই খামারের মালিকের নাম হলো আব্দুল বারি গাজী। এখন আমাদের খামারে মধু মাড়াই করানোর প্রক্রিয়া চলতেছে। এখানে 6 জন কাজ করতেছে। আমি এই খামারে বেশ কয়েকদিন ধরে আছি। কালকেও আমাদের মধু মাড়াই কাজ চলছে। আজকে প্রায় শেষের পর্যায়ে। পুরো ভিডিওটা দেখানোর আগে যে আমরা যে যন্ত্রাংশগুলো ব্যবহার করি, সেই যন্ত্রাংশ সম্পর্কে, যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, সেগুলো আগে পরিচয় করে দেই। সবাই দেখতে পাচ্ছেন মাথায় হেড পরে আছে। হেডটা হলো আমাদের সুরক্ষার জন্য, যাতে মৌমাছিরা মুখে চোখে বেশি হুল দিয়ে থাকে, যার ফলে এই সুরক্ষার জন্য আমরা সবাই হেড পরে আছি। হেড পরে নিয়েছে কাজের সুবিধার জন্য। আর এটা হলো ধোয়াদানির মধ্যে ভিতরে কিছু কাঠ খোটর দেওয়া হয়, যার ফলে একটা পিছন দিয়ে হাওয়া দেওয়া হয়। চাপের ফলে একটা হাওয়া তৈরি হয়, এবং হাওয়ার ফলে এই ধোঁয়াগুলো বের হয়। আর আর একটা জিনিস লাগে, সেটা হলো ব্রাশ। এই ব্রাশ দিয়ে এভাবে মৌমাছিগুলোকে ফ্রেম থেকে ঝাঁকি দিয়ে সরিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আর তারপরে এই বাক্সগুলোকে এভাবে অন্য একটা বাক্সে রাখা হয়, ফ্রেমগুলোকে অন্য একটা বাক্সে রাখা হয়। আমি দেখাই, পুরো প্রক্রিয়াটা একবারে দেখাচ্ছি। কাজ চলতেছে। ফ্রেমগুলোকে এভাবে ঝাঁকি দিয়ে নিয়ে, কীভাবে ঝাঁকি দেয় একটু ভালো করে লক্ষ্য করেন। খুব সাবধানতার সাথে কাজ করতে হয়। এরা অনেক জানে, কৌশলী মানুষ, অনেকদিন ধরে কাজ করতেছে। দেখি আমরা, এটা অনেক ভালো মধু হয়েছে। আমার ফ্রেমটাকে ক্যাপিং করে দিয়েছে। আর ধোয়া দেওয়ার ফলে একটা যে জিনিসটা হয়, ধোয়া দেওয়ার ফলে মৌমাছিগুলো দুর্বল হয়ে যায়, যার কারণে মৌমাছিরা আক্রমণ করতে পারে না। জানান একটু পরে কাটেন। আর একটা জিনিস আমি যেটা জেনেছি ডিসকভারি চ্যানেল থেকে, ধোয়া জানতে, যে যদি ধোয়া দেওয়ার সাথে সাথে মৌমাছিরা বুঝতে পারে যে আমাদের কেউ আক্রমণ করতে যাচ্ছে, তখন তারা কিছু পরিমাণ মধু পেটের মধ্যে খেয়ে নিয়ে নেয়। আর মধু খেলে আরেকটা আমরা জিনিস জানি, মানুষেরও একই জিনিস হয়। মধু খাওয়ার সাথে সাথে মানুষের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। মিষ্টি যে কোনো দ্রব্য খেলেই মানুষের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। মৌমাছিরা দুইভাবে ঠান্ডা হয়ে যায়। একটা হলো তারা কিছু মধু খেয়ে নেয়, কারণ ভাবে যে হয়তো আমাদের কেউ আক্রমণ করতেছে, মধুগুলোকে অপসারণ করে নেওয়া হবে, সরিয়ে নেওয়া হবে। তখন তারা কিছু মধু খেয়ে ফেলে, তখন আর একটু দুর্বল হয়ে যায়। জানতে এটাও একটা কারণ। আর এখন আমরা দেখি এখানে আরও কিছু যন্ত্রাংশ আছে লাগে, যেটা হলো ভিতরে ঢুকে দেখাই। আর এটা হলো একটা মশারি দিয়ে ঘর তৈরি করা নেওয়া হয়েছে, যাতে মৌমাছিরা এর ভিতরে আক্রমণ করতে না পারে। আমাদের কাজের সুবিধার জন্য এরকম একটা ঘর তৈরি করে নেওয়া হয়। এখানে দেখেন মৌমাছিরা ভিড় জমিয়ে ফেলেছে। মৌমাছিরা ভিতরে যেহেতু খাবার আছে, মধুগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের কষ্টের খাবার, কষ্টের ফলে জমা করার একটা এত কষ্টের মধু, এই মধুগুলোকে আমরা সরিয়ে নিচ্ছি দেখে এরকমটা হচ্ছে হয়তো। এদের প্রতি একটা মায়া আছে। আর আপনারা ভাবতেছেন যে আমি তো সাহসের সাথে কাজ করতেছি, মৌমাছিগুলোর পাশে দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছেন না? না, এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই। কারণ হলো এরা তেমন হুল দেয় না, ইয়া করে না, আক্রমণাত্মক হয় না। আর ভিতরে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়, দাঁড়ান ভাই, একটা জিনিস দেখাই। এটা হলো একটা ক্যাপিং কাটা হচ্ছে, ক্যাপিং এভাবে কেটে দেওয়া হয়। ক্যাপিং মানে মধুগুলো পরিপক্ক হয়ে গেছে, মৌমাছিরা ক্যাপিং করে দিয়েছে। আর ক্যাপিং কাটা হচ্ছে একটা সুবিধার কারণে। এই ক্যাপিং কাটলে মধুগুলো দ্রুত বের হয়ে যাবে, কারণ ক্যাপিং না কাটলে আবার মধুগুলো বের হবে না। দেখো অনেক ক্যাপিং হয়েছে আলহামদুলিল্লাহ এবার খুব। আর ক্যাপিং কাটার জন্য একটা ছুরি ব্যবহার করা হয়, এটা একটা যন্ত্রাংশ। আর যে যন্ত্রাংশগুলো লাগে আমাদের দেখতে পাচ্ছেন, এখানে একটা পানি লাগে, কিছু পানিগুলা, কারণ হলো এই পানিগুলোর মধ্যে এই ছুরিগুলো দিয়ে দেওয়া হয়। এই ছুরিগুলো দেওয়া হয় যাতে মধু যেহেতু আঠালো দ্রব্য, আঠা হয়ে যায় তাদের সুবিধার জন্য।
পানিতে ভিজিয়ে তারপর আবার ক্যাপিং কাটা শুরু করে দেওয়া হয়। কত সুন্দরভাবে ক্যাপিং কাটা হচ্ছে। এই ভাই অনেক দক্ষ মানুষ, নিজের খামার খুবই পরিচর্যা করে। উনি খামারি ভাইয়ের ছেলে, খামারি চাচার ছেলে, খুব ভালো মানুষ। আমি দিন থেকে তার সাথে পরিচয়, বেশ কয়েকবার তার কাছ থেকে মধু নিয়েছি। আমাদের তাসমান হালির মধু ওনার কাছ থেকে যায়। সব খামারিদের কাছে মধু নেওয়া যায় না, কারণ সব খামারিরা ব্যক্তিগতভাবে ভালো হয় না, লোক ভালো হয় না, সততার সাথে সবার সাথে ব্যবসা না করতে পারলে একটু সমস্যা হয়। যার কারণে আমরা সবসময় সৎ উদ্যমী বা যারা একটু সচেতন খামারিদের কাছ থেকে মধু নেওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য। আমাদের তাসমান হানি মধু কালেকশনের জন্য আমরা সুন্দরবনে চলে এসেছি। আমি বেশ কয়েকদিন ধরে এখানে আছি। সুন্দরবনের মধু মারাই, কী কী ফুল থেকে মধু মারাই করা হয়, সুন্দরবনের ফুলগুলো কী কী ফুল হতে মৌমাছিরা মধু সংগ্রহ করে সেটা জানা দরকার আপনাদের, বা আমাদের জানা দরকার। আমাদের গবেষণার জন্যই আমরা আসলে মূলত এই কাজে এসেছি। সুন্দর করে ক্যাপিং কাটা হচ্ছে। একটা জিনিস বলে রাখি, যত ক্যাপিং হবে তত মধুগুলো ভালো হয়েছে, মানে পরিপক্ক হয়ে গেছে। এটা ক্যাপিং করা মধুগুলো ঘন হয়, একটু তুলনামূলকভাবে ঘন হয়। এবার ক্যাপিংয়ের পরিমাণ ভালো মনে হচ্ছে যে মধুগুলো একটাই ভালো হবে, অন্যান্য বারের চেয়ে এবার মধুগুলো ভালো হচ্ছে। একটা জিনিস হলো কি, একটা জিনিস এর ফাঁকে ফাঁকে আপনারা দেখতে থাকেন, এর ফাঁকে ফাঁকে আমি কিছু ইনফরমেশন দিয়ে থাকি সুন্দরবনের মধু সম্পর্কে। সুন্দরবনে চাষের মধুটা খুবই সুস্বাদু হয় এবং কি তুলনামূলকভাবে একটু পাতলা হয়। একটা জিনিস লক্ষ্য করবেন, সুন্দরবনের মধু যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনাদের না কেনাই ভালো। ঘন মধুটাতে সামান্য পরিমাণ কারচুপি বা লুকোচুরি থাকতে পারে, পাতলাটা খাওয়াই ভালো। কারণ সুন্দরবনের মধু প্রাকৃতিকভাবেই পাতলা হয়। এখন এই ফ্রেমগুলোকে আমরা হানি এক্সট্রাক্টর মেশিন, এটা একটা হানি এক্সট্রাক্টর মেশিন, মানে মধু মারাই করা মেশিন। এই মেশিনে দিয়ে এভাবে ঘুরানো হয়। ঘুরানোর ফলে একটা গতি তৈরি হয়, আর এই গতির ফলে মধুগুলো ছিটকে নিচে পড়ে যায়, নিচে পড়ে জমা হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছি সবগুলো, দেখেন। এখন ফ্রেমগুলো দেখেন তো। এখন ফ্রেমগুলো দেখি, এতক্ষণ যেহেতু ফ্রেমগুলোতে মধু ছিল, এখন তো ফ্রেমগুলোতে মধু নেই, একদম চকচক হয়ে আছে। সবগুলো সম্পূর্ণ মধুই বের হয়ে আসছে, কিন্তু ছিটে ফুটো আছে, ওটা থেকে যাবে। আর দেখেন মৌমাছিরা কেমন, ভিতর থেকে দেখাই কত মৌমাছি এখানে ভিড় জমিয়েছে ঘরের বাইরে। তো এরা কাজে অসুবিধা তৈরি করতো, যার ফলে এই ঘরটা তৈরি করা হয়েছে। ঘর সবসময় তৈরি করা হয় না, কিছু কিছু মাঠে ঘর তৈরি করতে লাগে না, যেমন আমাদের সরিষার মাঠে বা লিচুর মাঠে মৌমাছিরা একটু কম আক্রমণ করে, ওগুলোতে না করলেও চলে। তারপরে করে নেওয়া হয়, কাজের সুবিধার জন্য সবাই করে, না করলেও চলে মাঝে মাঝে। আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের এবারের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করি। এবারের মধুটা, আমরা যে মধুটা তাসমান হানিতে নিয়ে যাচ্ছি, সেই মধুটা কতটুকু পরিপক্ক হচ্ছে বা বিশুদ্ধতা থাকতেছে কোয়ালিটির দিক থেকে, এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আমাদের তেমন কিছু বলতে হবে না, আর এই ক্যাপিংগুলো দেখলেই বুঝতে পারতেন। আমরা আজকে 38টা ফ্রেম থেকে মধু সংগ্রহ করতেছি। 38টা ফ্রেমে এতগুলো ক্যাপিং কাটা হয়েছে। তাহলে এটা খুবই ভালো একটা রেজাল্ট। এটা বলা যায় যে সুন্দরবনের মধুর জন্য খুবই ভালো রেজাল্ট। সুন্দরবনের মধ্যে স্বভাবতই ক্যাপিং কম হয়। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, এখানে তো আর কোনো কিছুই থাকতেছে না। আপনাদের জন্য খুবই সুবিধা হচ্ছে যে এরকম একটা ভালো জিনিস দেখতে পারলে, নিজের চোখে দেখতে পারতেছি, নিজের একটা ভিডিও তো আর কোনো তো লুকোচুরি থাকবে না। আমি চাচ্ছিলাম যে লাইভে এসে আপনাদের দেখাতে, কিন্তু এখানে নেটওয়ার্কের অবস্থা তেমন ভালো ছিল না, যার ফলে লাইভ আসতে পারলাম না। তাই একযোগে কোনো রকম এডিট ছাড়া এই ভিডিওটা আমাদের তাসমানের পেজে প্রচার করা হবে। দেখেন প্রত্যেকটা ফ্রেমে এটা আমি খুবই আনন্দ ফিল করতেছি যে মানে আমাদের খামারি ভাইরা খুবই আনন্দিত যে এরকম রেজাল্ট খুব হয় না। এরকম রেজাল্ট হওয়া মানে খুব ভালো একটা রেজাল্ট। খামারি খুব হাসি মুখে কাজ করতেছে আজকে, খুশি মনে কাজ করতেছে যে মধু মানে মৌমাছি সুন্দরবনের মধু শেষের দিকে, আমরা যখন শেষের দিকে আসছি, শেষের দিকে তেমন ভালো মধু হয় না। তবে এদের খামারের মৌমাছির অবস্থা ভালো থাকার কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসতেছে।
আচ্ছা আমি আর এই কাজের সময় যে আমি একটা কথা বলে রাখি, কাজের সময় যে আমাদের হুল দেয় না তা কিন্তু না। দুই একটা হুল দিয়ে থাকে, আপনি এটা নিয়ে নাড়াচাড়া করবেন, এরকম দুই একটা হুল দিয়ে থাকবে, এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন আর হুল খেলে তেমন ব্যথা করে না। আর হুল হুল যে দিছে ওইদিকে আমরা আমাদের মন মানসিকতা ইয়া নেই, কনসেন্ট্রেশন নেই, আমরা কাজের দিকে কনসেন্ট্রেশন দেই, যার ফলে হুল দিলেও তেমন কিছু ব্যথা লাগে না। ব্যথার দিকে কোনো আমাদের মাথা ব্যথা নেই। আর সুন্দরবনের যেসব আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি এর ফাঁকে ফাঁকে সুন্দরবনের ফুলগুলো সম্পর্কে একটু ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সুন্দরবনে যেসব ফুল থেকে মধু হয় তার মধ্যে সবচেয়ে যে ফুলটা থেকে মধু হয় সেটা হলো খলিশা, তারপরে হলো গরান, আর আরও অন্যান্য যে ফুল আছে কেওড়া, লতা, খরগোসা, বাইন, গেওয়া। এখনও বাইন আর গেওয়া ফুল ফোটেনি, বাইন আর গেওয়া ফুলের নতুন পাতা গজাইছে, এবং বাইনের ফুলটা বেশ কিছুদিন পরেই ফুটে যাবে, 20 দিন পরেই ফুটে যাবে। এটা কলি চলে এসেছে। দেখেন এখান থেকে একটা আবারও দেখাই পুরো প্রক্রিয়াটা প্রথম থেকে। বাক্সগুলোর উপরে আমরা খড় দিয়ে দিয়েছি। খড় দেওয়ার কারণ হলো যাতে সূর্যের আলোটা ভিতরে না ঢুকতে পারে, একটা ঘরের মতো করে দেওয়া হয়েছে। আর এটার সুবিধা আছে, আমরা জানি যে খড়ের ঘরে আহ, তাপমাত্রা কম থাকে, যার ফলেও এটা করে দেওয়া হয়েছে, খড় দিলে সুবিধা হয়। কাজ করে। পাশে আর একটা খামারে কাজ চলতেছে এখন। যদি যেহেতু এখানে অসংখ্য খামার, এখানে এই পাশে মানে আমি তো এখানে দাঁড়ায় আছি, সেখানে যেদিকে আপনি তাকাবেন, ওই দেখেন ওই পাশে আর একটা খামার, যেদিকে তাকাবেন সেদিকেই। আর এ পাশে সুন্দরবন, এই যে এই সুন্দরবন এগুলো ঘেরে দেওয়া হয়েছে। আর এই ঘেরগুলো এই এপাশে ওয়াল দেওয়ার একটা কারণ আছে, দুইটা কারণ। একটা হলো যাতে রাস্তা থেকে এদিকটা এলাকাটা না দেখা যায়, বাড়ি ঘর যেহেতু আছে, এই পাশে বাড়ি ঘরগুলো না দেখা যায়। আর একটা কারণ হলো যে যদি বাঘ যদি কোনো সময় আক্রমণ করে, মাঝে মাঝে এলাকায় শোনা যায় যে বাঘ আক্রমণ করে থাকে, তো বাঘটা ভিতরে সরাসরি আসতে পারবে না, একটু বাধাগ্রস্ত হবে, এই এলাকা তারা ঢুকবে না। এটাও একটা কারণ। আরও বেশ কিছু কারণ আছে, সুবিধার জন্য দিয়ে দিয়েছে হয়তো বা। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখি, আশেপাশে যে অঞ্চলগুলোতে বেশ কিছু গাছ, সুন্দরবনের গাছ, এগুলো সুন্দরবনের বনজ গাছ এলাকাতে হয়। একটা জিনিস লক্ষ্য করলাম আমি, বাইন ফুল গাছ একটা জিনিস লক্ষ্য করলাম, এটা বাইন না, এটা গেওয়া গাছ। গেওয়া গেওয়া ফুলেতে তো মধু হয়, গেওয়া ফুলে কলি এসেছে। একটা জিনিস এটা লক্ষ্য করলাম যে বাইন ফুল গাছটাতে বাইন ফুলের গাছটাতে সুন্দরবনের ভিতরে যে এক ধরনের গাছ, ওই গাছের পাতাটা একটু ভিন্ন, এবং এখানে যে মিষ্টি পানিতে যে ধরনের গাছগুলো হয় এই গাছের পাতাগুলো আর একটু ভিন্ন হচ্ছে। সুন্দরবনে এগুলো একটু গোল গোল পাতা হচ্ছে। আর মিঠা পানির যে আমাদের স্থল অঞ্চলগুলোতে পাতাগুলো একটু লম্বা লম্বা টাইপের হচ্ছে। আমি এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করলাম। আর দুইটা হয়তো বা দুই প্রভৃতির জাত হতে পারে, আমার ধারণা ভুলও হতে পারে। একটা জিনিস দেখি, কালকে আমাদের খামারে কাজ চলতেছিল, খামারে কাজ চলাকালীন একটা বাক্স একটা বাক্স থেকে একটা রানী উড়ে যায়। আমরা আরেকটা জিনিস জানি যে রানী উড়ে গেলে রানীর পিছনে পিছনে অন্যান্য মৌমাছিরাও ছুটে যায়। রানী হলো এখানকার কর্তা বা এখানকার প্রধান। রানীর রানী এদেরকে লিড দেয় এবং রানী বাচ্চা দেয়। আর রানী মৌমাছি হলো সকল মৌমাছির মা। দেখেন এখানে এখানে আমাদের খামারি ভাই কয়েকটা ফ্রেম বসাই দিচ্ছে যাতে রানীটা ফ্রেমের মধ্যে চলে আসে। রানীটা এখন ফ্রেমের মধ্যে চলে আসে নাই। এখন এটাকে অন্য আর একটা প্রক্রিয়া ব্যবহার করে, কৌশল ব্যবহার করে এই ফ্রেম মৌমাছিগুলোকে বা রানীটাকে ধরার চেষ্টা করা হবে। রানীটা ধরে নিয়ে এসে আবার বাক্সে দিতে পারলে এটা আবার সে বাক্সে চলে যাবে, সবগুলো মৌমাছি আবার বাক্সে চলে যাবে। আর আমাদের এই খামার তুলনামূলক অন্যান্য খামারের তুলনায় এই খামারের মৌমাছিগুলো বেশি সুস্থ সবল আছে। এর পিছনে কারণ হলো খামারি ভাইয়ের
পরিশ্রম। যে যত ভালো পরিশ্রম করবে, কৌশলী হবে, ব্যাপারটা বুঝতে পারবে। একটা জিনিস দেখেন, ওটা পরে বলি। মৌমাছিরা এখানে আরেকটা কারণে মারা যায়, সেটা হলো একটা মৌমাছি, একটা কলোনির মৌমাছি আরেকটা কলোনির মৌমাছির সাথে মারামারি করে। এরা দুই কলোনির মৌমাছি মারামারি করতেছে, মারামারি করে একটা মারা যাবে, একটা মারা যাবে, অনেক সময় দুটাই মারা যাবে, দুটাই দুর্বল হয়ে যাবে, দুটাই মারা যাবে। এভাবে মারা যাওয়ার ফলে অসংখ্য মৌমাছি এখানে পড়ে আছে। এই খামারে মৌমাছি কম মারা গেছে। কম মারা যাওয়ার পিছনে আমি কারণটা বললামই, যে খামারির সচেতনতা, পরিচর্যা, এই ব্যাপারটা লক্ষ্য করি। আর পার্শ্ববর্তী আর একটা খামারে কাজ চলতেছে। এই খামারে একটা জিনিস লক্ষ্য করি, এটা খুবই লক্ষণীয় একটা বিষয়, যে কত সংখ্যক মৌমাছি আমাদের সুন্দরবনের মৌমাছিগুলো মারা যায়। এটা আমি দেখাই আপনাদের, এখানে দেখে আপনারা অবাক হয়ে যাবেন। সুন্দরবনে সবচেয়ে বেশি মৌমাছি মারা যায়। দেখেন এখানে যত পড়ে আছে, এগুলো সবই মৌমাছি, মরা মৌমাছি পড়ে আছে। এখানে এক খামারি ভাই বললো যে আমরা যদি এটাকে বলি যে লক্ষ লক্ষ মৌমাছি, তাহলে ভুল হবে। এখানে কোটি কোটি মৌমাছি মরে পড়ে আছে। আর এই খামারি ভাইরা আজকে কালকের মধ্যে চলে যাবে এখান থেকে, সুন্দরবনে থাকবে না, এদের মৌমাছি কমে গিয়েছে। কারণ সুন্দরবনে একটা অসুবিধা হলো, মৌমাছি মারা যায় বিভিন্ন প্রতিকূল আবহাওয়া, ঝড়ো আবহাওয়া, তারপরে লোনা পানি, নদী পার হয়ে আসতে অনেক সময় মৌমাছিরা মারা যায়। এই নোনা পানি খাওয়ার ফলে এই মৌমাছিগুলো মারা গেছে। আর এই যে মুখগুলো আটকে দেওয়া হয়েছে, এখন এগুলাকে গাড়িতে করে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। এখন এরা তিলের মাঠে চলে যাবে, এখন তিলের মৌসুম, তিল, অনেকে তিলের পাশাপাশি আর একটা মাঠ আছে যেটা হলো কুমড়া, কুমড়ার মাঠে যাবে। এরাও কাজ করতেছে, যাচ্ছে। এদের মৌমাছি অনেক কমে গেছে, যার ফলে মধু একটু কম হচ্ছে তুলনামূলকভাবে। তারপরেও এই ফ্রেমটার অবস্থা একটু ভালো, এই ফ্রেমটার অবস্থা একটু ভালো। দেখেন এইভাবে কাজ করে একটা ফ্রেমে আর একটা বাক্সে এই ফ্রেমগুলো আনা হয়। তারপরে এটা এই ফ্রেমগুলো নিয়ে, এই মৌমাছি ছাড়ানো ফ্রেমগুলো নিয়ে ওখানে কাজ করতেছে, আরেকজন খামারি কাজ করতেছে ওখানে, নিয়ে হানি এক্সট্রাক্টর মেশিনের মাধ্যমে মধুগুলো অপারেশন করে নেবে। আর এখানে আমাদের ওই খামারে একটা জিনিস আমি আপনাদের দেখাতে পারিনি, আমাদের ওই কাজটা হচ্ছিল না। এখানে একটা জিনিস লক্ষ্য করি, যে এই যে হানি এক্সট্রাক্টর মেশিন, এই মেশিনের নিচে একটু গর্ত করে দেওয়া হয়। গর্ত করার ফলে মৌমাছি যে মধু, এই মধুগুলো ওখান দিয়ে নিগড়ে নিগড়ে এই ইয়ার মধ্যে, আমাদের ড্রামের মধ্যে পড়ে যায়। আর এখানে ড্রামের মধ্যে এখানে ইয়া দেওয়া আছে, নেট দেওয়া আছে, ছাঁকনি দেওয়া আছে, ছাঁকনিগুলোর মাধ্যমে সেকে সেকে ভিতরে মৌমাছি মধুগুলো জমা হচ্ছে। এখানেও একই অবস্থা, দেখেন মৌমাছিরা কেমন ঘোরাফেরা করতেছে। আর একটা জিনিস দেখি, যে এখানকার আশেপাশে যে বাচ্চা ছেলেরা আছে, বাচ্চা ছেলেগুলো দেখেন এখানে মৌমাছি, তারা এখানে পড়াশোনা করতেছে। এখানে একজন দেখলাম একজন আন্টি এদেরকে পড়াশোনা স্কুলের মতো করে বই পড়াচ্ছে। দেখেন এরা কিন্তু এখানে এই মৌমাছি এখানে কাজ করতেছে, এটা কোনো ভয় নাই, কারণ এরা অভ্যস্ত হয়ে গেছে। এরা এখানে এইভাবে বড় হয়। হয়তো অনেকে ভয় পাচ্ছেন, আপনারা দেখে ভয় পাবে, যেমন বাচ্চাদের এইভাবে রাখতে চাবেন না, কিন্তু এরা আসলে এখানে বড় হয়ে গেছে। আর এগুলোর ব্যাপারে অভ্যস্ত। দু একটা যে কামড় দেয় না বা হুল দেয় না, এটা না, হুল দেয়, অনেক সময় হুল দেয়। তুমি কামড় খাইছো না? কামড় দেয় না, কামড় দেয় না, ওরে বলে কামড় দেয় নাই। তোমাদের কামড় দেয় নাই? এই যে ও বলতেছে যে ওরে মাঝে মাঝে হুল দেয়। আচ্ছা, আমাদের 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 এই খামারের কাজ প্রায় শেষ, খামারের কাজ প্রায় শেষ আমাদের। আজকে আজকে এই খামারে কাজ শেষ করে আমরা মধুগুলোকে ঢাকায় নেওয়া যাওয়ার একটা ব্যবস্থা করব। তাসমান হানির মধুগুলো আপনারা ঢাকায় খুব দ্রুত পেয়ে যাবেন, এগুলা খুব দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে। মানে আমরা একটা ট্রাক করে ঢাকায় নিয়ে যাবো এগুলা। আর
আচ্ছা, এখানকার ভিডিও দেখার ফাঁকে ফাঁকে এখানকার এলাকার যে লোকজনের জীবিকার বিষয় বা লোকজন কেমন এর সম্পর্কে আমার যে একটা অভিজ্ঞতা সেটা সম্পর্কে একটু দিই, বিস্তারিত কথা বলি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি বেশ কয়েকদিন ধরে এখানে এসেছি, প্রায় 4 দিন হলো। 4 দিন একটা জিনিস লক্ষ্য করলাম, বাজারে বা অন্যান্য জায়গায় এখানকার মানুষের আলোচনার বিষয় হলো মধু, মাছ, ঘেরের চিংড়ি মাছ, ঘের, সুন্দরবনের ভিতর থেকে কাঁকড়া সংগ্রহ, কাঁকড়া, এবং এই সব বিষয়গুলোই এখানকার আলোচনার বিষয়। কার কতটুকু কী পরিমাণ মধু আহরণ করতে পারলো, কার মৌমাছি কীরকম অবস্থায় আছে, কেমন সুস্থ সবল আছে, এই বিষয়গুলো আলোচনার বিষয়। আর আমি এই কয়েকদিনে আরেকটা জিনিস এটা খুবই দেখলাম, এখানকার মানুষের খাবার দাবারের নিত্য সঙ্গী থাকে হলো মাছ, আর বিশেষ করে চিংড়ি মাছটা একটু খুবই জনপ্রিয় খাবার। আর আমি আমার জীবনে এখানে এসে সবচেয়ে বেশি চিংড়ি মাছ খেয়েছি। আমার আমার খাবার মেনুতে প্রায় 3 বারই চিংড়ি মাছ থাকে, সাথে অন্যান্য খাবার। এই বাক্স থেকে মধু সরাই ফেলা হয়েছে, ফ্রেমও সরাই ফেলা হয়েছে। আর সুন্দরবনের যে মধুটা আসলে একটু পাতলা হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু। এখানকার মধু এত সুস্বাদু যে সুন্দরবনের মধুটা আমার কাছে মনে হয় যে এটা শুধু পাতলা হয়, এটা বাদে আর যত গুণাগুণ আছে সবগুলো গুণাগুণই 100-তে 100 আছে, কোনো রকম কোনো দুর্বলতা নাই। অন্যান্য মধুতে যেমন দুর্বল দিকগুলো থাকে, দুর্বল দিকগুলা বলতে আমরা বোঝাচ্ছি যে জমে যায়, ফেনা হয়ে যায়, এগুলো আমরা দুর্বল দিক বলি। বা এটা স্বাভাবিক বৈশিষ্ট্য মধুর, জমে যাওয়া। সরিষা ফুলের মধ্যে জমে যায়, বরই ফুলের মধ্যে গ্যাস হয়ে যায়। আমরা জানি যে বরই ফুলের মধ্যে আমার একবার বোতল গ্যাস হয়ে একটা বোতল হুট করে ফেটেও গিয়েছিল, এটাও একটা আমার অভিজ্ঞতা। সবসময় যে এরকম হয় না, এরকম তা না, কিন্তু মাঝে মাঝে এরকমটা হয়। কিন্তু সুন্দরবনের মধুটা জমে না। আর একটা কথা বলে রাখি, সুন্দরবনের মধু সম্পর্কে আরেকটা সবচেয়ে ভালো ধারণা দিই, কীভাবে সুন্দরবনের মধু চিনবেন। চেনার আসলে মধু চেনার তেমন খুব ভালো কৌশল নেই, অভিজ্ঞতা দিয়ে চিনতে হয়। তারপরেও কিছু কৌশল যদি জানা থাকে খুব ভালো হবে। আর সুন্দরবনের মধুটা তুলনামূলক বড় পাতলা হয়, খুবই সুস্বাদু হয়, মিষ্টি হয়। আর ঘন মধুটা না কেনাই ভালো। যদি সুন্দরবনের মধ্যে কেউ ঘনটা বিক্রি করে সেক্ষেত্রে একটু এড়িয়ে যাওয়া ভালো, পাতলাটা কেনাই ভালো। অনেকেই আবার একটু ঘনর মধ্যে একটু বেশি কারচুপি থাকার সম্ভাবনা থাকে। ঘন হয় না যে তা না, কিন্তু ঘনর দিকে আমরা না যাওয়াই তাই আমাদের মতে উত্তম, এটা সবাই জানে। আর এদিকের মানুষও ঘন মধুটাকে একটু অ্যাভয়েড করে। এর পিছনে একটা কারণ হলো ঘন মধুরা দিয়ে সুন্দরবনের অন্য মধুরা যদি মিক্স করে দেয়, সেজন্য ঘন মধুটা একটু এড়িয়ে চলার চেষ্টা করে। আর যারা দক্ষ তারা তো ভালো দক্ষ, বা যারা দেখে শুনে পরীক্ষা করে কিনে তারা সেই ব্যাপারটা মাথায় রেখেই এভাবেই কেনে আর কি। আর আমাদের মধু আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা পুরো ভিডিওটা একযোগে কোনো রকম এডিট ছাড়াই ভিডিওটা প্রচার করব। সেক্ষেত্রে এখানে পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি, এখানে কতটুকু মধু হচ্ছে না হচ্ছে সবই। আমরা কালকে বেশ কয়েকটা মধু সংগ্রহ করতে 4টা ড্রাম, আর আজকে ইনশাল্লাহ 3 ড্রাম হবে, 3 ড্রাম বা 2.5 ড্রাম হবে। এই মধুগুলো নিয়ে যাব আমরা আর এক জায়গা থেকে আরও এভাবে মধু সংগ্রহ করেছি। এই মধুগুলোকে আমি নিজ চোখে দেখে নিয়ে যাচ্ছি। আর সুন্দরবনে আসার এটাই কারণ, মধু দেখে নেওয়া, নিজ চোখে দেখে কিনে নেওয়া, যাতে কোনো রকম ভেজাল না হতে পারে। এটা আপনাদের কাস্টমারের সুবিধার জন্য, কাস্টমার যাতে আর আরেকটা কারণ হলো সুন্দরবনের মৌমাছি, সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের আশেপাশের যে আবহাওয়া, এটা জানার জন্য। ভবিষ্যতে আরও যেহেতু বড় ধরনের কাজ করতে হবে, সে কারণেও একটা উদ্দেশ্য। আর সুন্দরবনের আরেকটা জিনিস হলো ফুল নিয়ে গবেষণা। আমি অলরেডি বেশ কয়েকটা ফুলের ছবি আপলোড দিয়ে দিয়েছি, না জানেন। আর একটা সুন্দরবন মৌমাছিরা সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয় সুন্দরবনে এসে, কারণ এই সময়টা খাবার থাকে না। এখন সিজনের প্রায় শেষ সময়, আমাদের এই খামারি ভাই 2-3 দিনের মধ্যেই বা বেশ চলে যাওয়ার একটা মনস্তাব করেছে। এখান থেকে স্থানান্তর করে অন্য যশোরের ওদিকে চলে যাবে, যশোরের তীরের মাঠে চলে যাবে, কারণ এখানে মৌমাছি অনেক মারা যাচ্ছে।
মৌমাছি যদি বেশি মারা যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে, খামারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। মাছি কমে গেলে আবার এই মাছি পূরণ করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বুঝতে পারতেছেন যারা মৌমাছি সম্পর্কে একটু ভালো ধারণা আছে যে আমাদের এই ফ্রেমটা এই বাক্সগুলোতে কিন্তু তুলনামূলকভাবে খুব ভালো মাছি আছে, চাইলে আমরা থাকতে পারবো। কিন্তু এই খামারি ভাই চাচ্ছে না যে থাকতে, তার মৌমাছির প্রতি বেশি যত্নশীল, চাচ্ছে না যে মৌমাছিগুলো আরও নষ্ট হোক, সে চাচ্ছে যে কম মধু হোক, তারপরে আমার মৌমাছিগুলো ভালো থাকুক। আর সে আর একটা বড় পদক্ষেপ নিচ্ছে, মৌমাছি আরও ফ্রেম বাড়ানোর একটা পরিকল্পনা আছে তার, সেজন্য সে আগে ভাগে চলে যাওয়ার চেষ্টা করতেছে। একটা জিনিস দেখি যে ফ্রেমগুলোর গায়ে, ফ্রেমের মুখে দেখতে পাচ্ছি না এটা, আর এখানে যে এই ফর্মগুলো দেখতে পাচ্ছেন, এই ফর্মগুলো ব্যবহার করা হয় ভিতরে যখন আমরা এক জায়গা থেকে মৌমাছি বাক্সগুলো অন্য জায়গায় স্থানান্তর করি, তখন আমাদের যে গেটটা থাকে, মৌমাছি যাওয়া আসা করার জন্য যে গেটটা ব্যবহার করা হয়ে থাকে, ওটাকে আমরা গেট বলি, বা আমাদের ভাষায় হলো আমরা যেমন দরজা দিয়ে যে যাওয়া আসা করি, দরজাটা বন্ধ করে দিই। এবং এই ফ্রেমগুলোকে ভালোভাবে আদায় করে বড় টাকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। আচ্ছা, আমাদের এই লম্বা ভিডিওটা তাসমান হানির লম্বা ভিডিওটা যদি দেখার জন্য বা এই ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা বা মৌমাছি মধু সংগ্রহের প্রক্রিয়াটা দেখার জন্য আপনাদের আন্তরিক বা অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও তাসমান হানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আসসালামু আলাইকুম বলে শেষ করতেছি।